নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের আরো একবার স্বাগত। আমি রৌনক এবং আমার সাথে রয়েছেন আমার প্রিয় সিনিয়র রিপোর্টার সাইফদা, যিনি মুচকে মুচকে হাসছেন প্রিয় শব্দটি না শুনে। না, শুধু প্রিয় না, প্রিয় সিনিয়র রিপোর্টার বাবা। হ্যাঁ, এবং যে কথাটা নিয়ে আজকে আলোচনা হবে এবং এই আলোচনা সত্যি বলতে মনে সত্যি হলো সত্যি সত্যি প্রিয় তো গো। মানে হ্যাঁ আমি অবশ্যই। অধিকাংশ অফিসে দেখি, মানে শুনেছি আর কি, যে হ্যাঁ। সিনিয়ররা ফালিবাজি করে, কাটিবাজি করে, এরকম। তোমরা কি আড়ালে, মানে তুমি সব্যসাচী অরিত্র, তোমার আড়ালে আমাকে কিস্তি করো? না, কোনোদিনই না। যদি ময়দানে সবকিছু ওপেন হয়, আলে আবডালে হয় না। মানে আমাকে তোমরা ওপেনলি যদি কিস্তি করো না, বলছো? যদি 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 কোনোদিন কিছু বলা হয় তোমার সামনেই হবে, পিছনে না। যাই সেটা হোক, কবে হবে? না হওয়াই তা ভালো। নিজের অযোগ্যতা ধরে ফেলবো, বুঝতে পারবো যে ঠিক আছে, নতুন প্রজন্মের ছেলেরা আমাকে অন্তত পক্ষে এই পুরস্কার দিল আর কি। এটা পুরস্কার। ওই হলো। যাই হোক, পুরস্কার বলতে মনে পড়লো আমাদের টপিকও এমন একটা বিষয়, যেখানে আহ, ভারতের সর্বশ্রেষ্ঠ যে ফুটবল লিগ, সেই লিগের পুরস্কার পুরস্কার ঠিক না, ট্রফি, সেই ট্রফি জয়ের দিকে কিন্তু এগিয়ে চলেছে মোহনবাগান দল। এবং যেমনটা আপনারা জানেন, মরশুম শুরুতে ডুরান্ড কাপ জয়, তখন কোচ ছিলেন ভুয়ান পেরান্দো। এবং তারপর যখন মিড সিজনে আসে ডিসেম্বর মাস, এবং শীতের মধ্যেই কিন্তু গরমাগরম আবহাওয়া হয়ে ওঠে মোহনবাগান ক্লাব তাঁবুতে। তার কারণ পরপর 3টে ম্যাচে হার আইএসএল এ একদিকে, অন্যদিকে এএফসি কাপ থেকে ছিটকে যাওয়া। এরপর জুয়ান ফেরান্দো তিনি নতুন বছরের শুরুতেই তিনি বেরিয়ে গেলেন এবং তার পরিবর্তে এলেন আন্তোনিও লোপেজ হাওয়াস। যদিও সুপার কাপে তিনি কোচিং সিটে ছিলেন না, মিরান্ডা ছিলেন, দায়িত্ব সামলেছেন, কিন্তু সেখান থেকেও ডার্বি ম্যাচ হেরে ছিটকে যাওয়া। তো একের পর এক ধাক্কা, সেই ধাক্কা থেকে কিভাবে সামলে আবার লিগ জয়ের দৌড়ে নিয়ে আসবেন, এই নিয়ে কিন্তু চিন্তায় ছিলেন মোহনবাগান জনতা, আমরাও চিন্তায় ছিলাম। আর গোটা দেশের যারা ফুটবল ভালোবাসেন তারাও কিন্তু এই আহ, মোহনবাগান দল নিয়ে একটু চিন্তায় ছিল। এত হাই বাজেট টিম, যেখানে দেশের সেরা সেরা ফুটবলারদের নিয়ে এসছে ম্যানেজমেন্ট, সেখানে একটা দল হঠাৎ করে 1 থেকে 5-এ নেমে যাওয়া হয়তো মেনে নিতে পারছিলেন না কেউই। তো সে কারণেই দায়িত্ব নিয়েছিলেন আন্তোনিও লোপেজ হাওয়াস, এবং তার দায়িত্ব নেওয়ার পর মোহনবাগান দল এখন শীর্ষে, এবং শুধু শীর্ষেই না, অসাধারণ ফুটবল গিফট করছে আমাদের। আমরা একসময় হাবাস বলতেই বুঝতাম, কিন্তু ডিফেন্সিভ কোচ, একটু রাগী, একটু রাফ অ্যান্ড টাফ কোচ, যিনি নিজের ফরমেশন, নিজের ভাবনা চিন্তা দৃষ্টিকোণ থেকে সরেন না, সেই হাবাসই কিন্তু একটা নতুন দল পেয়ে, যেখানে তার হাতে মেটেরিয়াল আছে, তিনি কিন্তু অন্য রকম ফুটবল খেলছেন এবং ফুটবলারদের অন্যরকম ফুটবল খেলাতে সাহায্য করছেন। সেই নিয়েই আলোচনা। আমি সাইফদার কাছে যাবো। সাইফদা, আহ, 3 বছর আগে যে হাবাসকে তুমি দেখেছিলে এবং 3 বছর পর হাবাসকে দেখছো, ওয়েদার চেঞ্জের মতো হয়ে গেল না বিষয়টা অনেকটা? একটা দমকা হাওয়ায় যেন বদলে না গেল। না, ওয়েদার চেঞ্জ না। দেখো আমি তোমার বলছি, ধরো বাংলায় 6টা ঋতু, হুম। তার মধ্যে 2টো ঋতু বাকি 4টের মধ্যে গুঁজে থাকে, মানে বোঝা যায় না ঠিক, বোঝা যায়। ইনভিজিবল, হুম। উপলব্ধি করতে হয়। যেমন বসন্ত, হুম। বসন্ত কবে আসে কবে যায় সেটা কবিরা ছাড়া কেউ বুঝতে পারে না, আমি কখনো বুঝতে পারিনি। শরৎ, শরৎকাল যেটা, এটাও একটা ঋতু। হুম। সেটা হচ্ছে তোমার পুজোর আবাহনের মধ্যেই থাকে হুম। যতটুকু, কিছুটা গরম, কিছুটা বর্ষা, কিছুটা বয়স। কিছুটা শীত শীত হ্যাঁ। ভাব নিয়েই আমরা আসলে এই গ্রীষ্ম বর্ষা এগুলোই বুঝতে পারি। কিন্তু আসলে বাংলার বুকে ঠিক ঠিক সময়ে ঠিক ঠিক ঋতুই আসে। হুম। তুমি যদি বলো এই কোচের ওয়েদার কি পুরো চেঞ্জ হয়ে গেছে, না, ওয়েদার পুরো চেঞ্জ নয়। হুম। তবে হ্যাঁ, শীতকালে বৃষ্টি হওয়ার মতো কিছু ব্যাপার আর কি, আবার জাঁকিয়ে শীতটা পড়বে। আবার যাকে সেটা বলে। হ্যাঁ, বা এরকমই বিষয়বস্তু। হুম। এই কোচ আন্তোনিও লোপেজ হাভাসকে নিয়ে তো আমাদের একটা বরাবরই প্রেডিকশন ছিল যে ডিফেন্সিভ অর্গানাইজেশন খুব ভালো রাখতে পারেন, এবং অ্যাটাকিং ট্রানজিশনের কুইকনেস বরাবরই ছিল, সেটাকে কাউন্টার অ্যাটাক বলা যেত। হুম। এবং অধিকাংশটাই ডিফেন্সিভ ট্রানজিশনের উপরে দাঁড়িয়ে থাকতো দলটা, খুব কুইক ডিফেন্সিভ ট্রানজিশনে চলে আসতো। যদি অ্যাটাকে যায় দলটা, খুব কুইক 3-4টে প্লেয়ারকে নামিয়ে নেওয়া, ডিফেন্সিভ অর্গানাইজেশনটাকে ভালো রাখা। কিন্তু দেখো, তুমি যদি মোহনবাগানের খেলা দেখো উনি আসার পর, প্রথমত উনি দলটার টেকনিক্যাল ডিরেক্টর ছিলেন, হুম।
দলের বেশ কিছু ফুটবলার আসার ক্ষেত্রে তার প্রত্যক্ষ ভূমিকা ছিল। একজন হেক্টর ইউটসে, হুম। প্রত্যক্ষ ভূমিকা ছিল সাদিকুকে আনার ক্ষেত্রে, এবং পূর্ববর্তী তার দলগুলো, তাঁর দলের, যখন এটিকে মোহনবাগান ছিল, মনবীর, লিস্টনের মতো ফুটবলার ছিলেন। জনি কাউকোর মতো ফুটবলারকে তিনি পেয়েছেন, চোট মুক্ত অবস্থায় পেয়েছেন রিকভারি করার পর তার দলে। এটা এই দলের একটা বড় চেঞ্জ। তিনি যে ফুটবল খেলতে পছন্দ করেন, মাঝে মাঠে বেশি হেজান না, এবং এই না হেজানোটা তার খেলার একটা বড় গুণাবলী। তুমি যদি একটু মনোনিবেশ করো, একটু যদি পাঠ প্রতিক্রিয়ায় যাই, আমরা স্টাডি করি ওনার খেলাটাকে, আমার অত ফুটবল ট্যালেন্ট নেই, কিন্তু যতটুকু বোঝার মতো আছে আমি সেই জায়গা থেকে বলছি, হুয়ান ফেরান্ডো যে অ্যাটাকিং ট্রানজিশনে যেতেন, সেটা মাঝ মাঠে ক্রিয়েটিভ পাস খেলত। হুগো বুমোস ছিলেন, শাহাল আব্দুল সামাদ ছিলেন, এবং মাঝ মাঠের মাঝখান দিয়ে তিনি খেলতেন। তো সেখানে তোমার দিমি পেট্টাটোস, কখনো কখনো জেসন কামিন্স, এবং ইনসাইড হয়ে ঢুকে আসতেন মনবীর লিস্টন। মনবীর লিস্টনের প্রক্রিয়ায় পরে আসছি। ওনার যে মাঝখানের জায়গাটা, এবং তোমার এই কখনো তোমার থাপা বলো বা যারা ছিল, ওনার যে মেন খেলাটা হতো মাঝখানে, প্রগ্রেসিভ পাস যা হতো সব মাঝখানে, আর অপোনেন্টের বক্সের কাছে গিয়ে ক্রিয়েটিভ পাস আর খেলতে পারতেন না। উনি কিছু শেপ তৈরি করতেন, সেই শেপ থেকে বেরিয়ে আর একটা শেপে গিয়ে, যদি একটা ট্রায়াঙ্গেল দুজন তিনজনে তৈরি করলো, 4 নম্বর প্লেয়ারটি আরেকটি ট্রায়াঙ্গেলে দাঁড়ালো, যদি সেখানে কিছু হয়। এবং এই বিষয়টা না ধরে ফেলেছিল অন্য দলগুলো। ফলে যাবতীয় কারুকার্য তুমি তোমার মাঝ মাঠেই নিঃশেষ করে ফেলে, তুমি যখন পজিটিভ জোনে গিয়ে, পেনিট্রেটিভ জোনে গিয়ে, তোমার মধ্যে কোনো ক্রিয়েটিভিটি থাকছে না। এটা একটা সমস্যা হচ্ছিল। সেই কারণে হুয়ান ফেরান্ডোর খেলার একটু একঘেয়েমি ছিলেন। জানেন তো, হুয়ান ফেরান্ডোর সমস্যা হচ্ছে, আমার বাবা বলে দিয়েছে যে 222 নম্বর বাসটা ওখান থেকে ওখানে যায়। ধরো পাইক পাড়া যাচ্ছে, আমি সাব হোজার বলছি, ধর পাইক পাড়া যাচ্ছে। আরে পাইক পাড়া শুধু 222 না, সব অনেক বাসই যায়। হ্যাঁ, আরো অনেক বাস যায়। আমার বাবা বলে দিয়েছে ওই বাসটা যায়, মানে ওই বাসটাই যায় তো নয়। আমি তো দাঁড়িয়ে একটা পানের দোকানকে জিজ্ঞেস করতে পারি যে আর কি কি বাস যায়। ও এই যে তার আত্মার প্রতি বা তার দর্শনের প্রতি তার অটুট বন্ধন, টুটেগা নেই, এটাকে কিছু কিছু সময় মৌলবাদ বলে, ফান্ডামেন্টালিজম। বয়সে কম, 40-এর আশেপাশে বয়স, একজন কোচ। আশা করি পরবর্তীকালে তিনি তার এই রিজিড ব্যাপারগুলোকে ভেঙে চুরমার করে পরিস্থিতির উপর বিবেচনা করে দল বানাবেন। কিন্তু মোহনবাগানকে তিনি যেটা দিয়ে গেছেন শেষ পর্যন্ত আসলে অশ্বডিম। হাবাস এই 60-70-এর কাছাকাছি বা ওরকম আশেপাশে বয়স, অরিজিনাল বয়সটা ঠিক এই মুহূর্তে আমার নলেজে নেই। এই বয়সে এসে তিনি যে মেটেরিয়াল নিয়ে একটা অন্যরকম ফুটবল উপহার দিলেন, তার নিজের ফিলোজফিতে পুরোপুরি নেই, অথচ তার ফিলোজফিতে তিনি আছেন। আবার দলটার যে স্ট্রাকচার আর শেপ রয়েছে তার মধ্যে থেকে তিনি একটা পজিটিভ শেপ দেওয়ার চেষ্টা করলেন। এটাকে কি বলে বলতো? ওপেন মাইন্ডেড, খোলা মনের একজন মানুষ, পরিস্থিতি বিবেচনা করে। আজকে ধরো আমাদের এই যে স্টুডিওতে রয়েছে, ধরো এসি চলছে, ঘরটা ঠান্ডা আছে, বাইরের টেম্পারেচার বেশি গরম। আজকে ধরো আমাদের শো করতে হবে, যদি এসি না হয় আমরা কি বলবো শো করবো না, উঠে যাবো? পরিস্থিতির উপর বিবেচনা করে একটু গরমটাকে সামলে নিয়ে চলো শোটা করে দিই। এই যে পরিস্থিতির ওপরে নিজেকে চেঞ্জ করা,
অ্যাডাপ্ট করা অ্যাডাপ্ট বিষয়টা। করা, এটা রাঙা সবার এটা বড় মনের মানুষ ছাড়া সম্ভব হয় না। হুম, ঠিক আছে, যা আছে সব ধ্বংস করে দেবো, চলো সব জিরো করে দিই, আবার জিরো থেকে শুরু করবো, এইটা দিয়ে হয় না। হুম, ওর একটা শেপ আছে, সেই শেপটাকে অন্য কিভাবে ভালো করা যায়, এবারে এসো খেলাতে। হুম, আমি তোমার মাঝ মাঠের খেলার কথা বলছিলাম। আন্তোনিও লোপেজ হাবাস যে খেলাটা খেলছেন সেটা হচ্ছে অপোনেন্টের বক্সে ক্রিয়েটিভ পাস খেলছেন, হুম, বা বক্সের বাইরে বাইরেটা। উনি প্রগ্রেসিভ পাস খেলছেন। এক, যেটা আগে হচ্ছিল মাঝ মাঠে। 2 নম্বর পয়েন্টে এসো, ব্যাক পাস স্কোয়ার পাসের ফুটবলে আমরা ব্যাক পাস অনেক সময় ভুলবশত বা জেনে বা অজ্ঞাত কারণে আমরা বিল্ড আপ কোচদেরকে ব্যাক পাস কোচ ব্যাক বলি। পাস পোস্ট, হ্যাঁ। কিন্তু এই ব্যাক পাসের মধ্যে কি করে টাইম ডিক্রিজ করা যায়, পজিটিভ ট্রানজিশনের টাইম ডিক্রিজ, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। হুম, যেভাবে পজিটিভ ট্রানজিশন ওয়ান ফেরান্ডো করছিলেন, টাইম ল্যাপস হচ্ছিল, টাইম নষ্ট হচ্ছিল, এতে কি হয়, অপোনেন্ট খুব দ্রুত টিমটাকে নামিয়ে আনতে পারে, টিমটা নামিয়ে আনতে পারে। তাদের পজিটিভ নেগেটিভ ট্রানজিশন কুইক হলে কি হয়, মানে আমার যখন 3:3 হওয়ার জায়গা ছিল 3:5 অপোনেন্ট হয়ে যাচ্ছে, আমার 3 থাকছে, বা আমার 4 বা অপোনেন্ট 6 হয়ে যাচ্ছে। এই যে স্লো মাঝ মাঠে স্লো বিল্ড আপ, এই স্লো বিল্ড আপটা তিনি ডিক্রিজ করলেন কোচ আন্তোনিও লোপেজ হাবাস। কিভাবে? সেটা হচ্ছে, আমার ধরো একটা মাঝে মাঠে একটা বল পেয়েছি, সেই বল পাওয়ার সঙ্গে তুমি স্কোয়ার পাস করবে না ব্যাক পাস করবে, নাকি একটা ফরওয়ার্ড পাস করবে। বেটার অপশনে যদি ফরওয়ার্ড পাসের অপশন থাকে তাহলে ফরওয়ার্ড পাস করবেন। উনি অযাচিতভাবে একটা ব্যাক পাস বা স্কোয়ার পাস করবেন না। তার মানে যেটা ফেরান্ডোর সময় হতো, যদি ফরওয়ার্ড পাস অপশন থাকতো তাও সে ওই ব্যাক পাস স্কোয়ার পাস খেলেই বল হোল্ড করে উঠতো। ফেরান্ডোর সময় নয়, এটা পৃথিবী জুড়ে সমস্ত বিল্ড আপ ফুটবলে এটাই নিয়ম। এটাই নিয়ম। তুমি অযাচিতভাবে নিজেদের মধ্যে ব্যাক পাস আর স্কোয়ার পাস বল করতে আমি করতে অপোনেন্টের পায়ে দেবো না। অপোনেন্ট বল হাংরি হয়, এই বল হাংরিটা একটা সাবজেক্ট। হ্যাঁ, অপোনেন্টের পায়ে বল যাবে না, বল হাংরি করো, এটা একটা সাবজেক্টের মধ্যে পড়ে। বিল্ড আপ ফুটবলের একটা নিদর্শন এটা। বল হাংরি হবে, বল হাংরি যখন হবে সে তখন তার শেপ ভেঙে ফেলবে, শেপ ভেঙে ফেলার মাঝখান দিয়ে তোমার পজিটিভ পাস খেলতে হবে। এটা টিকি টাকার নিয়ম ছিল, তার আগে টোটাল ফুটবলের তাই সিস্টেম ছিল। বা এখন যারা বিল্ড আপ ফুটবল খেলে পৃথিবী জুড়ে, 93% উইনিং অ্যাভারেজ আছে, এই 53% উইনিং অ্যাভারেজ আছে, মানে হাফেরও বেশি। সুতরাং তাদের এইটা তো শেপ, সেই শেপটাকে উনি ভাঙলেন। যেহেতু দেখো, ইনি কিন্তু পজিটিভ ট্রানজিশনেরই কোচ, এবং কখনো বিল্ড আপ সেভাবে খেলেননি, কিন্তু বিল্ড আপের শেপটাকে উনি রাখলেন কিভাবে, উনি যে কোনো জায়গা থেকে উনি পজিটিভ ট্রানজিশনে যাচ্ছেন, পরিস্থিতির উপর ভিত্তি করে উনি কিন্তু নেগেটিভ ট্রানজিশনও স্কোয়ার পাস ব্যাক পাস করছেন। কিন্তু যদি সুযোগ থাকে, যদি বেটার অপশন কোথাও থাকে, মাঠের কোনো এক চিলতে স্পেস যদি থাকে ফরওয়ার্ড পাস খেলার, উনি কিন্তু সেই ফরওয়ার্ড পাস করছেন। এবার দেখো, তোমার যে টোটাল টাইমটা নষ্ট হচ্ছিল, যে টাইমটা তোমার পজিটিভ ট্রানজিশন করতে গিয়ে অপোনেন্ট সাংঘাতিককে যখন জায়গায় পৌঁছে যাচ্ছিল সেই জায়গায় ডিক্রিজ করে ফেলছে, ফলে তোমার কিন্তু সাংঘাতিককে অ্যাডভান্টেজ হয়ে যাচ্ছে। তুমি হাবাসের খেলাগুলো দেখো এবার, একদমই তাই। এটা একটা বেসিক। তোমাকে একটা কথা বললাম, এই যে বিল্ড আপ করতেন ফেরান্ডো, মাঝমাঠ থেকে বিল্ড আপ করছেন, তার সঙ্গে উনি উইং দিয়েও বিল্ড আপ করতেন। উইংটাকে না হেল্প করতো, উইং বিল্ড আপে হেল্প করতো। উইং বিল্ড আপে হেল্প করলে একটা জিনিস প্রবলেম হয়, সেটা হচ্ছে এই হাবাসের খেলার সঙ্গে মানবীর লিস্টন যখন বিল্ড আপে অংশগ্রহণ করছে, তারাও তাদের যে ঘোড়ার মতো দৌড়ের গতিটা রোধ হয়ে যাচ্ছে, কেননা তারাও স্লো বিল্ড আপে অংশগ্রহণ করছে, বিল্ড আপের একটা পার্ট হয়ে যাচ্ছে, ইনভার্টেড হয়ে ভেতরে ঢুকে আসছে। অথবা যখন স্টেজ করছে, একজন সাইড ব্যাক ইনভার্টেড হয়ে ভেতরে আসছে, যা হচ্ছে সেটা কিন্তু বিল্ড আপের যে কাউন্টার অ্যাটাকের গতিটাকে স্লো করে দেয়। এখানে কোচ আন্তোনিও লোপেজ হাবাস সবার আগে করলেন কি, তিনি তার যে দুটো উইং, তার দুই ঘোড়াকে খোলা মাঠে ছেড়ে দিলেন এবং বললেন যে ওদের সামনে কোনো খেলা হবে না, মাঠে যে কোনো জায়গায় খেলা হোক না কেন, ওদের সামনে অরক্ষিত জমি দেওয়া হবে। একটা রানওয়ে দরকার হয়, একটা ফ্লাইট না উঠতে সবসময় রানওয়ে লাগে। কখনো তুমি দেখেছো যে ফ্লাইট উঠবে, তুমি এখন বসে আছো চেয়ারে চেপে বসে আছো, শাট করে উঠে গেল, এমন তো নয়। তার একটা দৌড় লাগে, একটা গতি লাগে, সেই গতিটা শেষ হওয়ার এমন একটা গতি আসবে, নির্দিষ্ট গতির পরে সে টেক অফ করবে।
সেই টেক অফের গতিটার জন্য রানওয়ে পাচ্ছিল না। একদমই তাই। তাই জন্য গত 2.5 বছর ভারতবর্ষের সেরা দুটো উইঙ্গারকে মৃতই মনে হয়েছে। বলতে বাধ্য হচ্ছি, মিস ইউজ অফ এনার্জি, মিস ইউজ অফ মানি, মিস ইউজ অফ রিসোর্স, এভরিথিং মিস ইউজ হয়েছে। কেননা এই দুজন ফুটবলার মানবীর আর লিস্টন কোনোভাবেই বিল্ড আপ ফুটবলের উপযোগী ফুটবলার নয়। যেটা আমরা সরি টু দেখেছি। সে, হ্যাঁ, যেটা আমরা দেখেছি। যেটা আমরা দেখি। আমরা, তুমি কে সাহেবদা, তুমি এই কথাটা বলছো? আমার যতটুকু ফুটবল নলেজ আছে তার উপরে ভিত্তি করে আমি সেটা বলছি। অবশ্যই যুক্তিগুলোকে গ্রাহ্য করার চেষ্টা করবেন। আমি যে যুক্তিগুলো দিচ্ছি, যে রানওয়েটা পাওয়ার পর কি হচ্ছে, এরা অনেক বেশি গতিশীল খেলতে পারছে এবং ইনসাইড আউটসাইড, আউটসাইডে তো জায়গা থাকে না, কেননা টাচ লাইন থাকে। ইনসাইডে যে জায়গাটা যে তারা যে পাচ্ছে, সেই জায়গাটাকে তারা ইচ্ছা মতো ব্যবহার করতে পারছে। এবং এইটা কিন্তু এই টিমকে অনেক বেশি হেল্প করছে। টিমের একটা সমস্যা আছে, টিমের সমস্যা আছে এখনো পর্যন্ত নেগেটিভ ট্রানজিশনে দলটা খুব একটা ভালো জায়গায় নেই। তোমার ডিফেন্সিভ এরর সেই কারণে বেশি হচ্ছে। এখানে দীপেন্দু খেলুক অথবা আনোয়ার খেলুক খুব কিছু ম্যাটার করে না, কেননা দীপেন্দু আর আনোয়ারের যে কোয়ালিটি আছে সেটা হচ্ছে বিল্ডিং ফ্রম দ্য বিহাইন্ড এর মেটেরিয়াল। মানে বিল্ড আপ ফুটবলের শুরুটা তো গোলকিপার আর ডিফেন্ডার দিয়ে হয়, সেই মেটেরিয়াল ওদের মধ্যে রয়েছে। এমনকি হেক্টরের মধ্যেও সেই মেটেরিয়াল আছে। ওখানে একটা ডিস্ট্রাকটিভ সেন্টার ব্যাক দরকার ছিল, যেটা সন্দেশের মধ্যে ছিল। সেই ডিস্ট্রাকটিভ মেটেরিয়াল, এমনকি তুমি যদি হ্যামিলকেও নামাও, হ্যামিলও তোমার বিল্ড আপের সহযোগী একজন ডিফেন্ডার। তোমার একজন বিল্ড আপের সহযোগী ডিফেন্ডার, তার সঙ্গে একজন ডিস্ট্রাকটিভ ডিফেন্ডার, সেটা কিন্তু এই কোচ খুব মিস করছে বলেই আমার মনে হয়েছে ওই পজিশনে। তাই জন্য 3 ব্যাকে শুরু করলে অনেক সময় 4 ব্যাকে চলে যাচ্ছেন। মানে 3 ব্যাকে শুরু করে রেজাল্ট হয়ে যাচ্ছে, চলো আমার 4 ব্যাকে চলে যাই, বাবা আমার নিজের একটা শেপে চলে আসি। তারপরে 4 ব্যাকে চলে এলে কি হচ্ছে, খেলাটা হাওয়া সুলভ একটা ঘুম পাড়া নিয়ে খেলা হচ্ছে। অপোনেন্টকে স্লো ডাউন করে দিচ্ছে, চেষ্টা করছে যে ডাউন করে দাও, খেলাটা ডাউন করে দাও, সেটা করে দিয়ে তারা একটা মোটামুটি রেজাল্ট নিয়ে বেরিয়ে যাচ্ছে। কিন্তু এটা করতে গিয়ে আমরা যেটা দেখেছি, মানে লাস্ট কয়েক ম্যাচ যদি দেখি, 3 গোল 4 গোল 3 গোল 4 গোল দেওয়াটা কোনো ব্যাপার না মোহনবাগান, এই এখনকার মোহনবাগান দলের, কিন্তু তার সাথে কিন্তু গোল হজমও করতে হয়েছে। তো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে মোহনবাগানের ডিফেন্সের এই মুহূর্তে যে ক্ষমতা, সেই অনুযায়ী হাবাসের স্ট্র্যাটেজি এই ডিফেন্সিভ ক্ষেত্রে কি কোনো জায়গায় গিয়ে একটু খামতি থেকে যাচ্ছে, কারণ গোল তো হজম করে ফেলছে। হ্যাঁ, আমার তো সেটাই মানে বক্তব্য। মানে ওই প্রেশার শোকটা যেটা করতে চাইছেন হাওয়াস, যখন এগিয়ে যাচ্ছে 1 গোল বা 2 গোলের লিডে, সেই টাইমে গিয়ে পাচ্ছে। এবারে কথা কি বল, তুমি যদি 4 ব্যাকে শুরু করো, বেসিক একটা পজিটিভ ট্রানজিশনের শেপটা নষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং 4 ব্যাকে উনি যাবেন না প্রথম থেকে। 4 ব্যাক উনি তখনই যাবেন যখন টিমের রেজাল্ট পেয়ে যাবে। এবং এই দোদুল্যমান জায়গায় উনি কিন্তু রয়েছেন, যে আমি 3 ব্যাকে যাবো না 4 ব্যাকে যাবো, এই কনসেপ্টের এখন পর্যন্ত পুরো ক্লিয়ার নয়। আমাদের কাছে অন্তত ক্লিয়ার নয়, ওর কাছে নেই, ওনার কাছে নিশ্চয়ই ক্লিয়ার। উনি বিদগ্ধ কোচ, কিন্তু হাতে মেটেরিয়াল নেই, এবং সেই মেটেরিয়াল নেই বলে উনি ওই রেজাল্টটা তুলতে পারছেন না। যে ডিস্ট্রাকশনটা উনি মাঝে মাঝে টাংরির কাছে চাইছেন, হ্যাঁ, কারণ ডিফেন্সে নেই, ওই জন্য সিডিএম একজন ডিস্ট্রাকটিভ, সিডিএম একটা ডিস্ট্রাকশন ওখানে দরকার। এটা না হলে না হবে না, ঠিক আছে? থাপা দিয়ে হবে না, যত বড় প্লেয়ার হন, উনি দেশের জাতীয় দলের প্লেয়ার হন, যাই হন, সাহাল তো হবেই না, কোনোভাবেই হবে না। কিন্তু পজিটিভ ট্রানজিশনে সাহালকে উনি ব্যবহার করছেন, জনি কাউকে ব্যবহার করছেন। জনি কাউকে তুমি যদি নিচে নামিয়ে আনো, জনি কাউকে খেলাটাই নষ্ট হয়ে যাবে, কারণ জনি কাউকে তো এই টিমের ইনক্লুশনে বেস্ট পার্ট, যে খেলাটা এরকম হিউজলি চেঞ্জ হয়ে যাওয়ার যে কারণ, যেটা কিন্তু টোটালটাই পজিটিভ ট্রানজিশনে ওই টাইম কাটেল করে কতটা ফাস্ট যাওয়া যায়, এগুলো জনি কাউকের জন্যই হয়েছে, বা সাহাল কিছুটা অংশগ্রহণ করে, বা যা যা হয়েছে, বা তোমার দুটো উইং এর ব্যবহার, সব টোরে বললাম আমি। কিন্তু তার নিচের পার্টটা, ডিফেন্সিভ থার্ডের পার্টটা কিন্তু এখনো পর্যন্ত মোহনবাগানের খুব কিছু সমীচীন জায়গায় নেই, যেটা নিয়ে আশাপ্রদ হওয়া যায়। এবং হাবাসকে যদি আগে থেকে কোচ ভেবে যদি নিয়ে আসা যেত,
বা তোমার এই জানুয়ারি ট্রান্সফার উইন্ডোর আশেপাশে যখন যখন হলো, তখন আমার মনে হয় একটা চেঞ্জ খুব দরকার ছিল। একজন ভালো মানের সেন্টার ব্যাক, যে সেন্টার ব্যাকের মধ্যে ডিস্ট্রাকটিভ কোয়ালিটি আছে। আমি বলছি না দীপেন্দুর মধ্যে যথেষ্ট ভালো কোয়ালিটি আছে, আনোয়ারকে নিয়ে তো কথা হবে কথা না, হবে না অবশ্যই। কিন্তু কথা হচ্ছে তারা সবাই কিন্তু তোমার বিল্ড আপে সহযোগী আধুনিক যুগের ডিফেন্ডার, মানে হেক্টর বলো আর যাই বলো, তোমার হ্যামিল বলো, যারা মানে হিমঘরে রাখা রয়েছে, সবাই বিল্ড আপ ফুটবলের সহযোগী, খুব ভালো অ্যান্টিসিপেশন। কিন্তু কথা হচ্ছে সন্দেশের মতো একজন মার্কাটারি ডিফেন্ডার এই টিমে দরকার ছিল। বলতে খারাপ লাগছে বলে সাইদদা তুমি কোন অ্যাঙ্গেলের কথা বলছো, দরকার ছিল একটাই কারণে, কেননা ওই দুজন ডিফেন্ডারের একজনকে দরকার পড়ে ঠিক এই রকম জায়গাতে, এই রকম ফুটবলের যে স্ট্রাকচারে আন্তোনিও রুবেল খেলতে পছন্দ করেন। একদমই, মানে এখানে এক্সট্রা টাইম কোনো নেগেটিভ নিউজ করছে না মোহনবাগান টপে আছে বলে। একটা জলজান্ত উদাহরণ আমরা দিতে পারি যে যদি শেষ কয়েকটা ম্যাচ দেখেন যেখানে তুমি ইস্ট মোহনবাগান, বেঙ্গলের সঙ্গে যদি বলো, হ্যাঁ ধরো ইস্ট বেঙ্গলের সঙ্গে যে ম্যাচটা হয়েছে, হ্যাঁ আমি ওই কোন অ্যাঙ্গেলে ইস্ট বেঙ্গল মোহনবাগানকে টেক্কা দিয়েছে? কোনো কারণ আছে বা কোনো জায়গা ছিল? ওটাই আমি উদাহরণ দিতে যাচ্ছি। ধরো কিন্তু সেকেন্ড হাফটা খেলে গেল, কি করে খেলে ইস্ট গেল? বেঙ্গলের সেকেন্ড হাফ, গোয়া ম্যাচও যদি সরি গোয়া না, কেরালা ম্যাচ যদি দেখি, যখনই হাবাস চেষ্টা করছেন যে আমি 1 গোলের লিড নিয়ে নিয়েছি বা একটা কমফোর্টেবল লিড নিয়ে নিয়েছি, ডার্বিতে 3 গোলের ছিল, তখন কি করছে যে না আমি এবারে অপোনেন্টের কাছে বল জিতে দেবো না, আমি নিজেও অ্যাটাকে উঠবো না, অপোনেন্টের আমি প্রেশার শোক করবো। কিন্তু যখনই এইটা করতে গেছে ততবার কিন্তু মোহনবাগান হয় গোল খেয়েছে বা প্রচন্ড প্রেশারে পড়ে আমি গেছে। তোমাকে একটা কথা বলি, তুমি খুব ভালো কথা বলেছো, আমি এখানে একটা শব্দ আমি তখন থেকে পাচ্ছিলাম না বলতে, যে একটা দল না ধরো 3 গোল বা 2 গোল করে ফেলেছে মোহনবাগান, গোল এই দলে সহজে আসবে, কিন্তু গোলটা করার পর অপোনেন্টের যে রেগুলেটরটা আমি স্লো করে দেবো, যে খেলার গতিটা কমিয়ে দেবো, সেই খেলার গতিটা কমিয়ে দিতে পারছে না মোহনবাগান। মানে আমিও স্লো হয়ে যাব, অপোনেন্টও তেড়ে ফেড়ে ওঠাও বন্ধ হয়ে যাবে, কারণ আমি এমন এমন জায়গায় আমি মানে মেরে দেবো, যে জায়গা থেকে আর সে গতিশীল ফুটবল খেলতে পারবে না, ইচ্ছা করলে কাউন্টার করতে পারবে না। এই যে রেগুলেটর যেটা, সেটা মোহনবাগান নিজেকে কন্ট্রোল করতে পারছে না, যেটা আমরা বলতে পারি যে 3 বছর আগের হাবাসের টিমে কিন্তু ছিল। দ্যাটস ফর, কারণটা হচ্ছে ওই মেটেরিয়াল গুলো তখন ছিল, যে মেটেরিয়াল গুলো কিন্তু এই টিমে মিসিং। তার সাথে আমার মনে হয় সাইদা, মানে ব্যক্তিগতভাবে মনে হয় যে আনোয়ারের এখনো সম্পূর্ণভাবে ফিট হয়ে না ওঠাটাও একটা কারণ হতে পারে, কিছুটা হলেও। না না না, আমার সেটা মনে হয় না। আনোয়ার ফিট না হলে, আনোয়ার যে পর্যায়ের ফুটবলার বা আনোয়ার যে পর্যায়ের প্রফেশনাল, ও মাঠে ফিট না হলে নামবেই না। না আমি বলতে চাইছি যে ছন্দ, ফিট না সরি ছন্দটা বলতে পারো, কারণ যে ছন্দে আনোয়ারকে আমরা দেখেছি, যে আনোয়ারের ডিফেন্স, আনোয়ার যে ডিফেন্সে রয়েছে, সেই ডিফেন্সে এত পরিমাণ গোল খেয়ে যাওয়াটাও, এবং আনোয়ারের দিক দিয়ে কিন্তু গোল হচ্ছে, তুমি একটু ভালো করে দেখো, কারণ ও এখনো সেই যে আনোয়ারের আমরা খেলা দেখেছি, যাকে নিয়ে আমরা এত উচ্ছ্বাস প্রকাশ করি, সেই আনোয়ার কিন্তু এখনো মাঠে ফিরতে পারেননি। যত তাড়াতাড়ি ফিরবেন মোহনবাগানের জন্য ভালো, আর ভারতীয় দলের জন্য ভালো। আমি আনোয়ারকে নিয়ে কোনো নেগেটিভ কথা বলবো না, কেন এটা নেগেটিভ না, এটা অ্যাকচুয়ালি মানে আমি জানলেও বলবো না, আমি জানিও না, ঠিক আছে? কারণ আনোয়ার, সুনীল ছেত্রী, এই নামগুলো, সাহাল আব্দুল সামাদ, ভারতীয় ফুটবলের মানে একটা সন্দেশ জিঙ্গান, এরা হচ্ছে বিলিভের নাম, এরা বিলিভের নাম, ঠিক আছে? আমি লালচুন নুঙ্গা নিয়ে বলবো না এই কথাটা, ঠিক আছে? এইগুলো একটা বিশ্বাসের নাম। তা আনোয়ার হয়তো 2 দিন খারাপ খেলবে, 3 নম্বর দিনটা ভালো খেলে দেবে, কিন্তু কথা হচ্ছে আনোয়ার কিন্তু কোনো দিনও ডিস্ট্রাকটিভ সেন্টার ব্যাক ছিল না, ভবিষ্যতেও পারবে না করতে। আনোয়ারের পাশে একটা সন্দেশ জিঙ্গানের মতো কাউকে লাগবে, সেটা বিদেশি হোক আর স্বদেশি হোক। আনোয়ার ইজ ক্রিয়েটিভ সেন্টার ব্যাক। আনোয়ার ডিফেন্সে বল ধরে ওখান থেকেই ও প্রগ্রেসিভ পাস খেলবে। আমি আপনাদের বন্ধুরা মনে থাকবে কি জানি না, আমি অতীতে বলেছিলাম যে প্রীতম কোটাল আর আনোয়ারের মধ্যে সম্পর্ক এটাই, দুজনে কিন্তু ডিফেন্স থেকে প্রগ্রেসিভ পাস খেলতে পারে। একজন সেন্টার ব্যাক, সে সাইড ব্যাক খেলুক বা সেন্টার ব্যাক খেলুক, যে বলটা ধরে ওখান থেকে প্রগ্রেসিভ পাস খেলবে। হোয়েন এভার হি ইজ আ প্রগ্রেসিভ পাসার, সে কিন্তু মানে মেন অ্যাটাকার ফ্রম দ্য বিহাইন্ড, এই কোয়ালিটিটা তার মধ্যে আছে, সেই কারণে ও ডিফারেন্ট। সেই কারণে আমি বলছি না যে সন্দেশ জিঙ্গানের মধ্যে কিন্তু এই কোয়ালিটি নেই, আমি কেউ একটা বলছি বুঝতে পারলে। ধরো একটা দীপেন্দুও কিন্তু খুব ভালো প্রগ্রেসিভ পাসার, আমি তোমাকে বলছি যে দীপেন্দুকে দরকার নেই, কারণ সন্দেশকে আনোয়ার খেলছে, কিন্তু আমার টিমে ওই পজিশনে একটা ডিস্ট্রাকটিভ সেন্টার ব্যাক দরকার,
যে খুব ভালো স্ন্যাচ করবে, স্ন্যাচার এরাও, কিন্তু খেলার আগে শেষ করে দেবে, ধ্বংস করে দেবে অপোনেন্টকে। এই ধ্বংস করে দেওয়ার জন্য যে লিডারশিপ বা যে কোয়ালিটি দরকার হয়, সেটা ডিফারেন্ট কোয়ালিটি। সেই কোয়ালিটিটা এই টিমটায় আমি কিন্তু মোহনবাগানে টিমটা চ্যাম্পিয়ন হবে, থালা জিতবে, আনন্দ পাবো, কিন্তু এই গ্যাপটা কিন্তু রয়েছে। অ্যাটাক ডিফেন্স নিয়ে কথা হয়েছে, মিডফিল্ড নিয়েও কথা হয়েছে। সেইটা তোমার কি কোনো জায়গায় গিয়ে মনে হয় না হাবাসের অবশ্যই কৃতিত্ব তো রয়েছে? তিনি মাঝ মরশুমে দলের একটা দায়িত্ব নিয়ে, যেখানে ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে প্রথম 4 বা প্রথম 6 রাখাটা একটা বড় ব্যাপার হয়ে যায় সেখানে টপে, এবং অসাধারণ ফুটবল গিফট করছে। কিন্তু এখানেই হাবাস আসার পর হুগো আউট আর কাউকো ইন, এটাই কি মেন ফ্যাক্টর হয়ে গেল? এটা নিয়ে আমরা তো অনেক আগে আলোচনা করেছি। আমরা যখন বলেছিলাম হুগো আউট কাউকো ইন, সেটা অনেকে বিশ্বাস করতে পারেননি। ঠিক আছে, আমরা তো দলের ভেতরের খবর আমাদের কাছে ছিল, সাংবাদিক হিসেবে থাকেই, কিন্তু কথা হচ্ছে তার সঙ্গে ফুটবলের যুক্তিগুলো ছিল। সেই ফুটবলের যুক্তিগুলো আমরা যেটা দিয়েছিলাম, পুরোনো এপিসোড বার করে দেখুন। সদর্পে গর্বে কিছু বলছি না, এটা আমাদের কাজ, আমাদের করতে হয়। যেভাবে একজন বাস চালক বাস চালায়, আমাদের সেভাবে খবর করতে হয়, কারণ খবর করাই আমাদের পেশা। তা আমার সেটা বক্তব্যটা এটা, আমাদের যে ফুটবল যুক্তিগুলো ছিল আজকে মিলিয়ে দেখুন। আজকে যে খেলাটা হচ্ছে, কেন হুগো বাদ আর কেন কাউকো ইন? শোনো, কাউকো না, হুগো কিন্তু অনেক বড় প্লেয়ার। আমি হুগোর খেলার এই খেলার ফারাক আছে। কাউকো না 3 সেকেন্ড 4 সেকেন্ড আগে খেলাটা দেখতে পায়, মানে পায়ে বল পড়ার 3-4 সেকেন্ড আগে খেলাটা দেখতে পায়। ধরো এটা ওর খেলা দেখবে, মূলত অফ দ্য বল ওর যে মুভমেন্ট, উইথ বল তো ডিফারেন্ট, সবাই দেখতে পাচ্ছে, কিন্তু যেটাতে টিভি ফ্রেম ধরছে না, মাঠ থেকে আপনি পেরিফেরাল ভিউ, যেটা এই যে ধরুন এইটা একটা ভিউ হয়, ওর ভিউটা হচ্ছে এই, মানে পুরো মাঠটা দেখতে পায়, এই পুরো মাঠটা দেখতে পায়। এই দাঁড়ানোটা খুব ইম্পর্টেন্ট। এবং যখন ও দৌড়ুচ্ছে বা ফাঁকা জায়গা নিচ্ছে, তার মধ্যে আমার মনে হয় যে হাঁটুতে বুদ্ধি আছে। এবারে এই যে বলটা রিসিভ করছে, বলটা রিসিভ করার আগের মুহূর্ত থেকে ও পরের 3-4 সেকেন্ড কিন্তু দেখতে পায় যে কি খেলা হবে এই মাঠে। সেই কারণে হি ইজ দ্য গেম মেকার, হি ইজ দ্য প্লে মেকার। এবারে এই প্লেয়ারটাকে পাওয়াটা তো অবশ্যই তোমার আন্তোনিও লোপেজ হাবাসের একটা বাড়তি ট্রাম্প কার্ড। এবং যে কারণে ধরো মাঝে মাঝে কিছু সময় ক্রিয়েটিভ ট্রানজিশনে, পজিটিভ ক্রিয়েটিভ ট্রানজিশনে সাহালের সঙ্গে ওর যে কম্বিনেশন হচ্ছে, এটা তো ওয়ার্ল্ড ক্লাস। ভারতীয় ফুটবলে এই মানের মাঝমাঠ, পজিটিভ ট্রানজিশনে বলছি, আমি নেগেটিভ ট্রানজিশনের দুর্বলতা সব কটা বলে দিয়েছি, আমি বলতে চাইছি না। পজিটিভ ট্রানজিশনের যে খেলাটা হচ্ছে, তার সঙ্গে দুটো উইং, সেই কারণে যে 3-4টে করে গোল করে ফেলছে, সেটা ভারতীয় ফুটবলে বিরল। শুধু তাই নয়, টিমটা কোনো সময় খাদের কিনারায় ছিল না, কিন্তু কোথাও মনে হয়েছিল বোধহয় 3-4-এ চলে যেতে পারে, সুপার 6-এ যাবে, এটা সবাই জানে। কিন্তু কথা হচ্ছে এইভাবে যে 1 হাত 2 হাত এগিয়ে গেল, এর কারণ হচ্ছে আন্তোনিও লোপেজ হাবাসের অন্তর্ভুক্তি এবং ওই টাইম কাটেল করে পজিটিভ ট্রানজিশনের গতি বাড়িয়ে দেওয়া, যাতে কাউন্টার অ্যাটাকগুলো ফাটাফাটি হয়, এবং তার সঙ্গে ওই তোমার অপোনেন্টের ডি বক্সের মাথায় ফাইনাল পাস খেলা, ঠিক আছে, বা প্রগ্রেসিভ পাসটা ওখানেই খেলা। এইটা কিন্তু এই দলটার একটা সাংঘাতিক রকমের, এবং এই কম্বিনেশন কিন্তু ডেডলি হয়ে গেছে। এবং এই ডেডলি কম্বিনেশন অপোনেন্টকে খাতায় কলমে বসতে হবে, রোজ বসেও হবে না, অঙ্ক মেলানো যাবে না। কেননা এরা শুধু কোয়ালিটি নয়, এদের ক্রিয়েটিভিটি আছে, তার সঙ্গে কিন্তু ফিটনেসেরও চূড়ান্ত জায়গায় রয়েছে। এই সব জায়গাগুলো মিলিয়ে কিন্তু আজকের মোহনবাগান। একদমই তাই। এবং ফিটনেসের ক্ষেত্রেও কিন্তু হাওয়াসের একটা আলাদা কৃতিত্ব দিতে, মানে সমর্থকেরা বলেন, একদম সমর্থকদের বলার, মানে আমি যে বিষয়টা বলছি, যেমন ধরুন জেসন কামিংস যখন ফেরান্দোর সময় ছিল, তখন ম্যাচ হয়ে গেলে একটু ছোট্ট 4-5 দিনের গ্যাপ থাকলেও জেসন কামিংসকে ঘুরতে চলে যেতে দেখা যেত থাইল্যান্ডে। কিন্তু সেই ঘুরতে যাওয়াটা যখন একটা বড় ট্রান্সফার বলছি, মানে ফিফার একটা উইন্ডো চলছে এবং একটা ছুটি কাটানোর সময় দিচ্ছে, কিন্তু সেখানে গিয়েও কিন্তু জেসন কামিংস জিম করছেন, ছবি দিয়েছে আবার সেটা নিজের প্রোফাইল থেকে। তো এইটা কামিন্সকে নিয়ে আমরা আস্তে একটা ভিডিও করেছি, কামিন্স কি জিনিস প্রমাণ করে দিয়েছে, আমরা সব ঢোক গিলে নিয়েছি। আর ঢোক গেলার পরে আর নতুন করে বলবো না, কামিংস নিয়ে কথা না, মানে কথা হচ্ছে যে রিয়েল স্ট্রাইকার। কথা হচ্ছে আমরা আগে বলতাম না যে সুযোগ সন্ধানী স্ট্রাইকার, সেটার মানে বুঝতাম না। কামিংসকেও তো সাহায্য করলো, কামিন্স বুঝিয়ে দিয়েছে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই।
অবশ্যই কামিন্সকে সাহায্য করেছে হাবাস। এবং সত্যি কথা আমি ভেবেছিলাম, কি ভেবেছিল ব্যাপার না, আমি ভেবেছিলাম হয়তো হাবাসের যা ফুটবলের স্ট্রাকচার বা তিনি যেভাবে খেলেন হয়তো সাদিকু অনেক বেশি প্রেফার করবে তার সিস্টেমে, কিন্তু তিনি কিন্তু একমাত্র ধরেছিলেন যে না, আমার কামিন্সই খেলবে, এবং সেটা প্রমাণ করে দিয়েছেন তিনি। এবং সাদিকুর জন্য আলাদা রুম রেখেছেন হাবাস, আর কামিন্সের জন্য আলাদা আলাদা রুম রেখেছেন। দুজন ডিফারেন্ট কোয়ালিটির স্ট্রাইকার, কিন্তু দুজনের জন্য আলাদা রুম, দুজনেরই জায়গা আছে এই দলে। ক্লাস। আমার মনে হয় এই আন্তোনিও লোপেজ হাবাসকে নিয়ে স্টাডি করা উচিত। আমাদের ঘরে ঘরে স্টাডি করা উচিত, যারা ফুটবল চর্চা করেন স্টাডি করা উচিত, যাতে আমরা একটু ফুটবলে একটু এডুকেটেড হতে পারি। অন্তত তার খেলা নিয়েই, সে কীভাবে খেলছেন, কীভাবে কেন খেলাচ্ছেন, এটা নিয়ে একটু চর্চা হোক। চায়ের দোকান থেকে শুরু করে সব জায়গায় চর্চা হোক, তাহলে কিন্তু আমাদের ফুটবলটা একটু অন্তত শিক্ষিত হবে। বেসিক্যালি আমরা তো কিছুই জানি না, আমি তো কিছু জানি না। মানে আমি যেটা কথাটা বলছিলাম সেটা হচ্ছে যে টিমের ফিটনেসের দিকেও কিন্তু কড়া নজর রাখছেন তিনি। এবং এই যে প্লেয়ারদের মানে লাইফ লিডিং যেটার একটা প্রসেস থাকে, সেটার থেকেই তো ফিটনেস অনেক কিছু ডিপেন্ড করে, সেই ক্ষেত্রে অনেকটাই কন্ট্রোলে আনতে পেরেছেন তিনি। এবং সাইফদা, অনেকটা আলোচনা করলাম, লাস্ট দুটো প্রশ্ন তোমার কাছে রাখবো। একটা প্রশ্ন অবশ্যই, তুমি হাবাসের এই খেলার এত প্রশংসা করছো, তোমার কি মনে হয় যে এএফসি কাপের সময় তখন যদি হাবাসের উপর দায়িত্ব দিয়ে দেওয়া হতো, কারণ তুমি এএফসি কাপ নিয়ে খুব এক্সাইটেড ছিল, আমি দেখেছি যে এই মোহনবাগান দল করতে পারে কিছু, তখন কি হতে পারতো? শোনো, এএফসি কাপটা তো আর শুধু মোহনবাগান না, ওটা জাতীয় ফিলিংস। হ্যাঁ। আমি তখন বলছি, যখন মুম্বাই সিটি খেলতে গেছিল, বা তার আগে যখন, আমি এএফসি কাপের কথা বলছি না, আমি 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 লিগের কথা বলতে চাই। মোহনবাগানের কাছে আমি লিগের স্বপ্ন দেখছি। এএফসি কাপে তো ইন্ডিয়ান টিম ফাইনাল খেলেছে। দেখো, বেঙ্গালোর ফাইনাল খেলেছে, সেমিফাইনালও খেলেছে, ডেম্পো সেমিফাইনাল খেলেছে, ইস্ট বেঙ্গল সেমিফাইনাল খেলেছে। এএফসি কাপের স্ট্যান্ডার্ডে ভারতীয় ফুটবলের প্রমাণ করার কিছু নেই, করলেও কিছু হবে না। হ্যাঁ, ট্রফিটা হোল্ড করলে একটু কিছু হবে। তার আগে পর্যন্ত আমার মনে হয় মোহনবাগান আর এটিকে মোহনবাগান যা করেছে ওগুলো কিছুই করেনি ওটা। কারণ তার আগে আই লিগের স্ট্রাকচারে ওর থেকে বেশি ভারতীয় ফুটবলে হয়ে গেছে। সত্যি কথা বলতে ভালোবাসি, তাই বলছি। আমার ব্যক্তিগতভাবে বলতে পারো যে এসিএলটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, চ্যাম্পিয়ন, এবার এখন চ্যাম্পিয়ন্স লিগটা তো দুটো টিয়ার করে দিয়েছে, এটা একটা সমস্যা। যদিও সেকেন্ড টিয়ারে যদি ভালো কিছু করে ফার্স্ট টিয়ারের সঙ্গে খেলা, পরবর্তীতে সুযোগ পাবে। কিন্তু কথা হচ্ছে, এই পর্যায়ে ভারতীয় দল যদি কোয়ার্টার ফাইনালে ওঠে, কোনো ভারতীয় দল, সেটা মুম্বাই হোক বা গোয়া যখন পারেনি, বা মোহনবাগান এবছরে খেলে যদি কিছু করতে পারে, কোয়ার্টার ফাইনালে যেতে পারে, তা সেটা কিন্তু আমাদের সাকসেস। আমি কেন বলছি, সুভাষ ভৌমিক যেভাবে স্বপ্ন দেখতেন, বা তার সঙ্গে আমি তো অনেকটা এই ফুটবলের আড্ডায় সময় কাটিয়েছি, সেই স্বপ্নটা আমাদের চোখে লাগিয়ে দিয়ে গেছেন উনি, যে কি আছে এই ফেড কাপ আর আই লিগের, আর কি আছে। আমিও বলতে চাই যে এই আইএসএল আই লিগে কি আছে, আর সুপার কাপে কি আছে, সত্যি কি আছে। কেননা এর থেকে তো আর কিছু পাওয়ার নেই। আমাদের দুটো টিম একে অপরকে হারাবে টারাবে এই করবে। এখন 4-5টা টিম উঠেছে, ধরো মুম্বাই সিটি আছে, বা গোয়া আছে, বা কেরালা আছে, ঠিক আছে। কিন্তু কথা হচ্ছে, একটা এসিএল এ যদি ভালো খেলতে পারে সেটা একটা সাকসেস। কিন্তু কথা হচ্ছে, লোবেরা যে দলটাকে নিয়ে গোয়াকে চ্যাম্পিয়ন করেছিল, সেই দলটা ফেরান্ডো নিয়ে গেল এসিএল খেলতে, এবং সে ড্যামেজ হলো। মুম্বাই সিটি যে দলটা চ্যাম্পিয়ন হয়ে এসিএল খেলতে গেল, সেই দলটাকে ভেঙে চুরমার করে দিয়ে মোহনবাগান সব প্লেয়ার নিয়ে চলে এলো। সবচেয়ে মেন কথা, কোচ চলে গেলেন, কোচ বেরিয়ে গেলেন, হুগো বুমোসকে নিয়ে চলে এলো, লে ফন্ডে বেরিয়ে চলে গেল, তারপরে সেই টিমটা এসিএল খেলতে যাচ্ছে, হচ্ছে না। আমার কথা হচ্ছে, মোহনবাগান যে দলটা খুব ছন্দবদ্ধভাবে এই লিগে থালা জিতবে, শিল্ড জিতবে, সেই দলটাকে একটু পরিমার্জিত করে, একটু ডিফেন্স লাইনটাকে পরিমার্জিত করে, বাকিটাকে ঠিক রেখে তারাই এসিএল এ যাক, এবং সেটাই ভারতবর্ষের 1 নম্বর দল হয়ে রিপ্রেজেন্ট করুক। শুধু আগের বছরের চ্যাম্পিয়ন দল পরের বছরে রিপ্রেজেন্ট করবে এটা নয়, সঠিকভাবে পরের বছরেও যেন সেই ঠিকঠাক দলই রিপ্রেজেন্ট করে। ভেঙে চুরমার করে দিয়ে তোমার পয়সা যে ভেঙে চুরমার করো না, ভারতবর্ষের নিরিখে এটা করা দরকার নেই। মানে এই কথা ধরেই বলা যায়, সেকেন্ড প্রশ্ন যেটা ছিল, যে যেমনটা শোনা যাচ্ছিল হাওয়াস আসার পর, যে তিনি হয়তো শুধু এই বাকি মরশুমেরই কোচ থাকবেন। যদি উনি, সেটা তো আমি আপনাদের বলি, ভেতরের খবর বলি, যদি উনি জিতিয়ে দেন এই শিল্ডটা যদি জিতিয়ে দেন, তাহলে মোহনবাগান নিশ্চয়ই ওকে বলবে, আপনি কেন শুধু টিটি ভাবছেন, চলুন আর এক বছর কোচিং করিয়ে দিন। এবং
সেটা বলবেনও, বলা হবেও, কিন্তু কথা হচ্ছে তিনি করবেন কিনা সেটা ব্যাপার। ওনাকে আসলে চ্যালেঞ্জ দিতে হবে। এর কারণ হচ্ছে দেখো, লালিগাতে ওই পর্যায়ের কোচিং করিয়ে এসছেন উনি, এবারে ওনার তো নতুন করে কিছু আর পাওয়ার নেই আর দেওয়ার নেই। আর যতবারই এখানে খেলতে এসছেন লিগ পাওয়া, শিল পাওয়াটা কোনো মানে খুব একটা বড় বিষয় নয়। আমি তোমাকে একটা কথা বলছি, ভারতবর্ষের ফুটবলে ISL এ তো ট্রফিটা কিন্তু মিনিংলেস, কারণ ট্রফিটা হচ্ছে তোমার নক আউট, আসল কিন্তু তোমার এই শিলটা, কারণ তোমার এতগুলো ম্যাচ খেলে গ্রুপের লিগের টপে কে আছে, এটা পৃথিবীর সব দেশে এটাই চলে। না, আমাদের যেহেতু ম্যাচ কম, ম্যাচটা AFCর সঙ্গে মেলাতে হবে, তাই জন্য এই করা হয়েছে, সেটা ডিফারেন্ট। কিন্তু এই যে কোচ আন্তোনিও লোপেজ হাবাসের আর নতুন কি দেওয়ার আছে বলো তো? ওই পর্যায়ের একজন কোচ, এত কিছু সাফল্য পেয়েছেন, পৃথিবীতে এত বড় বড় জায়গায় কোচিং করিয়েছেন, লালিগায় টপ লেভেলের দলগুলো কোচিং করিয়েছেন। আমাদের ভারতীয় ফুটবলে তিনি যখনই হাত দিয়েছেন সেখানে সোনা ফলেছে। তার কাছে কি থাকতে পারে? তার দেওয়ার জন্য যেটা থাকতে পারে ECL এ সাফল্য, সেটাই হয়তো ভবিষ্যতে ভাববে মোহনবাগান কর্মকর্তারা, যে আন্তোনিও লোপেজ হাবাসকে দিয়ে চলো আর একদিন খেলা হবে। এবং সেই খেলাটা ভারতীয় ফুটবলে দুজন কোচই পারেন এই মুহূর্তে যারা রয়েছেন, তার মধ্যে একজন অবশ্যই আন্তোনিও লোপেজ হাবাস, আর দুই সার্জিও লোবেরা। সার্জিও লোবের হাতে যে দলটি রয়েছে, সে দলটি AFC কাপ খেলবে, খেলেছে, ছিটকে গেছে AFC কাপ, যে জায়গাটা কেটে দেবো, যে ওরা AFC কাপে এবার ছিটকে গেছে। এর কারণ হচ্ছে একটু বার্ধক্যজনিত দল ছিল বলে আমার মনে হয়েছে, কিন্তু মোহনবাগান সেই জায়গাটা নেই। মোহনবাগান লিগে হয়তো ভালো রেজাল্ট করতে পারে, আমি বলছি না চ্যাম্পিয়ন তো নয়, ধরো কোয়ার্টার ফাইনালে গেল এরকম কিছু আর কি, সেটাই অনেক। মানে ACL 2 এ ভালো ফলাফল, সুভাষ ভৌমিকের দল তো প্রথমে তো কোয়ার্টার ফাইনাল গেছিল ইস্ট বেঙ্গলকে নিয়ে, সেটাই অনেক ছিল, সেটাই আমাদের মনে হয়েছিল যেন একটা বড় স্টেপ জাম্প হলো আর কি, এইটুকু বলা। একদমই তাই। এবং শো শেষ করার আগে আমারও কিছু কথা আছে হাবাসকে নিয়ে। হাবাসের ট্যাকটিক্স, হাবাসের যে পরিবর্তন, প্লেয়ারদের সাথে মিশে যাওয়া, টিম ম্যানেজমেন্ট যেটা অভাব ছিল এই মোহনবাগান দলের, যে কোচের থেকেও একটা বড় ম্যানেজার দরকার ছিল, সেই ম্যানেজার কিন্তু হাবাস। এইসবের পাশে হাবাসের আরও একটা দিক, যেটা হয়তো আপনারা হয়তো খেলা দেখতে গিয়ে অতটা দেখতে পান না, যেটা আমরা রেগুলার যখন আমরা সাংবাদিকরা অনুশীলন কভার করতে যাচ্ছি, প্রেস কনফারেন্স কভার করতে যাচ্ছি, ম্যাচ শেষে যখন তারা আসছেন মিক্স জোনে, সেই সময় হাবাসের যে রূপটা আমরা দেখছি সেটা কিন্তু একেবারেই ডিফারেন্ট সাইবদা। মানে আগের যে হাবাসকে আমরা দেখতে পেতাম রাফ অ্যান্ড টাফ এবং সবসময় একটা সিরিয়াস মোডে থাকতেন, খুব দেখলি মনে হবে ওরে বাবা কি রাগী, সেই হাবাস কিন্তু এখন নেই। সেই হাবাস এখন পরিবর্তন হয়ে গিয়ে সবসময় মুখে হাসি তার, তিনি খুনসুটি করছেন তার খেলোয়াড়দের সাথে, যে কজন সমর্থক আসতে পারছেন তাদের সাথে কথা বলছেন, তাদেরকে আপন করে নিচ্ছেন এবং সাংবাদিকদের সাথেও কিন্তু মিশে যাচ্ছেন হাবাস। এবং যদি একটা উদাহরণ দিই, ডার্বি ম্যাচ যখন শেষ হয়ে গেছে, মিক্স জোনে লিস্টন কুলাসো এবং অধিনায়ক সুভাশিস বোস তারা যখন আমাদের বাইট দিচ্ছেন, হাবাস তখন পিছন দিয়ে একটু লুকিয়ে যাচ্ছেন। এই হাবাসকে কিন্তু দেখেনি আগে মন জনতা। এবং যখন মাঠেও খেলা হয় তখন তো অবশ্যই তিনি ম্যাচটা নিয়েই ভাবেন, তাই হয়তো আপনারা তার ওই ইনস্ট্রাকশনটুকু দেখতে পাচ্ছেন, কিন্তু তার বাইরেও কিন্তু একটা মানুষ রয়েছেন। এটা হয়তো সাইদা বয়সের সাথে সাথে একটা অভিজ্ঞতার একটা ঝলক, শিশুও হয় মানুষ, মানে সেই শিশু সুলভ হাবাসকে কিন্তু আমরা দেখতে পাই, তার কিছু ঝলক হয়তো আমরা তুলে ধরার চেষ্টা করি। বিদগ্ধ শিশু বলা যায়, বিদগ্ধ শিশু। যাই হোক, এই একটা করে গোল হলে মাঠের বাইরে যা করে, হ্যাঁ অসাধারণ। এই হাবাসকে উপভোগ করা দরকার, একদম তার খেলার ধরন উপভোগ করা দরকার এবং সেই মানুষটাকে উপভোগ করা দরকার। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে, এবং এখনো পর্যন্ত যদি আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন। ফেসবুক এবং আমাদের ইনস্টাগ্রাম এবং অবশ্যই টুইটারে যদি এখনো ফলো না করেন, ফলো করে পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ, নমস্কার। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।